আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সকলের শ্রদ্ধার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যারকে, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার জ্ঞানের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করবার জন্য। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইচ্ছা করেই ফ্লোরটা নিলাম, কারণ হচ্ছে যে সারাটা দিন বাইরে আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফার্মাসিস্ট ফোরামের সভাপতি, জেনারেল সেক্রেটারি। রিসেন্টলি আমার ফিলিংস থেকে কিছু কাজ করেছি, তারই ফলশ্রুতিতে আমি এখানে এসেছি। আগেও আমাকে বেশ কয়েকবার বলেছে, তখন তো আসলে ওইভাবে আমার তেমন খুব একটা পোর্টফোলিও ছিল না, সেই কারণের জন্য আমি আসিনি। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমাদের কাউকে না কাউকে থিঙ্ক ট্যাঙ্কের দায়িত্বটা পালন করতে হবে। তো আমার সামনে বসে আছে আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারাই আমাদের প্রাণকেন্দ্র, আমাদের নিউক্লিয়াস হচ্ছে তোমরা। তো সেই জন্যই বলছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আছো, এর মধ্যে আমি অনেককে পড়িয়েছি। তো আমি বক্তব্যটা এইভাবে শুরু করব যে আমাদের একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে। আমরা যদি উইন উইন সিচুয়েশন তৈরি করতে না পারি, আমরা যদি এক্সক্লুসিভিটি ক্রিয়েট না করতে পারি, আমাদের কিচ্ছু হবে না। আমি পরিষ্কারভাবে বলে দিলাম। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে বেশ কিছু চিন্তাভাবনা আছে, প্রস্তাবনা আছে। আজকে সারাটা দিন সকাল থেকে আসলে আমি হেলথ সেক্রেটারির সঙ্গেই ছিলাম, রাইট? সকাল 10টা থেকে একসঙ্গে পাশাপাশি জুম্মার নামাজ পড়লাম, ওনার মিসেসও আসছিলেন, আমরা একসঙ্গে লাঞ্চ করলাম, অনেক কথা হলো, অনেক কথা। মানে সাধারণত আমার খুব অল্প সময়ের ইয়েতেই ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, কারণ আমি ওই আকবারিয়ে সম্পর্ক করতে যাই না কারোর সঙ্গে। আমি আবারও বলছি যে এক্সক্লুসিভিটি যদি থাকে, তাহলে মানুষ তখন আমাদের সঙ্গে মিশবে। তাই এখন আমি যে জিনিসটা বলতে চাই, যে আজকে আমাদের এই যে ফার্মাসিস্ট আমরা আছি, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা বলা হয়েছে 1964 সালে প্রফেসর এমেরিটাস আব্দুল জব্বার এটাকে ওপেন করার পরের থেকে ফ্লোরিশ করেছে। অনেকগুলো বিষয় আছে, যেমন 1982 সালে ড্রাগ অর্ডিন্যান্স, ড্রাগ পলিসি হয়েছিল বলেই 7টা যে বিদেশি কোম্পানি, যারা কিনা একেবারে জায়ান্টের মতো আমাদের এখানে জেকে বসেছিল, তাদেরকে আমরা সরিয়ে ফেলতে পারছিলাম। এবং আমাদের এই ফার্মাসিস্ট যারা আছে, তারাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডোজেস ফর্মগুলো খুব একেবারে সেই রকম এক্সট্রাঅর্ডিনারি ডোজেস ফর্ম তৈরি করা হয়েছিল তা না, এই কনভেনশনাল ট্যাবলেট, ক্যাপসুল, এগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু তারপরেও আমরা 97% মানুষের কিন্তু আমরা সেবা দিতে পেরেছিলাম। কনসেপচুয়াল অনেক ভুল আছে আমাদের। এই যে আমরা ঔষধের স্বয়ংসম্পূর্ণ বলছি আমরা, এখন আমি যদি বলি এই কথাটা, তাহলে তো একেবারে মানে বিরাট একটা কিছু মন্তব্য হয়ে যাবে, যে আসলে এই স্টেটমেন্টটা ঠিক না। কেন ঠিক না? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে ওষুধগুলো তৈরি করি, যেগুলোকে লোকাল মার্কেটিং ব্র্যান্ড বলা হয়, এগুলো কিন্তু যে বায়ো অ্যাভেলেবিলিটির আইএনডি অথবা এনডিএ অথবা আমার জেনেরিক্সের অরেঞ্জ বুকে ইনক্লুশন হয়ে এসেছে, এরকম কোনো বিষয় না। কিন্তু আমাদের এখানকার যে ড্রাগগুলো করা হয়, সেগুলোকে ফর্মুলেশনগুলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এখানে ডক্টর আক্তার আছেন। ডক্টর আক্তার সম্বন্ধে একটু বলি, সে কিন্তু বাংলাদেশের প্রথম পিএইচডি যিনি ফার্মাকোভিজিলেন্সের উপরে করেছে। অনেক কথা বলেছে, বিষয়টা ওরকম না, ও হয়তো অনেক দিন পরে আমাকে দেখে খুব অনেক কথা মনে পড়ে গিয়েছে, ওই জন্য অনেক কিছু বলেছে। যাই হোক, তো একটু গুছিয়ে বলার চেষ্টা করি। যদি ফার্মাসির শব্দটা যদি মিসনোমার হয়ে যায়, খুব বেশি সিনোনিমাস হয়ে যায়, আমাদেরকে এখন প্রতিষ্ঠা করতে হবে। আমি আমার বক্তব্যের মধ্যে আমি সবসময় বলি এখন যে আমি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, আমি এ গ্রেড ফার্মাসিস্ট, এবং আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেই যে বি গ্রেড ফার্মাসিস্ট যারা, তারা হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্ট, আর সি গ্রেড ফার্মাসিস্ট যারা, তারা আমাদের ওষুধের দোকানগুলোকে পরিচালনা করছে, সেটা ঠিক আছে। কিন্তু দেখেন, মডেল ফার্মেসির কনসেপ্ট করেছিল, কিন্তু সেগুলো খুব কার্যকরী হয় নাই। কারণ এইখানে যেটা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম যদি ক্রিয়েট না করা যায়, কিচ্ছু হবে না। অ্যাকাউন্টেবিলিটির সিস্টেম কীভাবে ক্রিয়েট করতে হবে, তার কিছু বুদ্ধি পরামর্শ আমি দিয়ে যাব। সেটা হচ্ছে কি, আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজে।
রাজশাহী ক্যাডেট কলেজে আমার একটা স্লোগান আছে, লেট অল অফ আস প্রসপার টুগেদার। আসুন আমরা সকলে মিলে উন্নতি করি। আমরা যদি মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ডিন বা আমি ফার্মাসিউটিক্যাল টেকনোলজির প্রফেসর, এই রকম চিন্তা অন্তত ব্যক্তি সেলিম রেজা আমার মধ্যে ছিল না বলেই আমি 2003 সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আমি দায়িত্ব নিয়েছিলাম হেড হিসাবে। অ্যান্ড হোয়াট ইউ ক্যান সে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ইন টার্মস অফ তাদের রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডাস্ট্রি, তাদের ল্যাবগুলো, তাদের বিভিন্ন রিসার্চগুলো, তাদের Q1 Q2 জার্নালগুলোতে যেভাবে করে পাবলিকেশন হচ্ছে, এই আপলিফটিংগুলো কিন্তু তখন আমরা দেখেছিলাম। সো একটা চাইনিজ প্রভাব আছে, ইফ ইউ ওয়ান্ট টু ক্রস 1000 মাইলস ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। তুমি যদি 1000 মাইল ক্রস করতে চাও তাহলে প্রথম স্টেপটা তোমাকে কিন্তু নিতে হবে। প্রথম শুরু করছি আমি কারিকুলাম নিয়ে। এখানে একটা শব্দ উচ্চারিত হলো ফার্মডির কথা। আমি পরিষ্কার তথ্য দিয়ে যেতে চাই, 2024-25 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নেতৃত্বে অলরেডি ফার্মডি চালু করেছে। আমার অনেক বাধা এসেছিল, বিপত্তি এসেছিল, আমি একমাত্র অলমাইটি ছাড়া আর কাউরে কোনো ট্যাক্স দিই না, দ্যাটস ইট। আমার প্রাণ হচ্ছে আমার ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্রছাত্রীরা আছে বলেই এই সমস্ত বাকি স্টেক হোল্ডাররা আছে, শিক্ষক আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, সমস্ত কিছু আছে। সুতরাং এই কথা বললে চলবে না যে তারা এটা জানছে না, তারা ওটা জানছে না, তাদেরকে এরকমভাবে নেগলেক্ট করবো। এবারে আমরা যারা টিচার, আমার কি দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে পারি না, ইত্যাদি বিষয়গুলো আসে। সুতরাং কারিকুলাম ভিটার ব্যাপারে আমি বলছি, ফার্মডিটা খুলেছি আমাদের ওখানে এই বছর 85 জন। আমি আমার গল্পের মতো করে বলে গেলেই বোঝা যাবে যে আমি আমার জায়গা থেকে কি করছি, আমার ফ্যাকাল্টিকে কিভাবে সমৃদ্ধ করতে চেষ্টা করছি, এবং বড় আকারে আমার ফার্মাসিস্ট কমিউনিটি নিয়ে আমার কি থটস আছে। কারিকুলাম ভিটার ব্যাপারে বলছি, ঢাকা ইউনিভার্সিটি 85 জন ছাত্র ভর্তি করেছি এবার আমরা, রাইট? 85 জন ছাত্র ভর্তি করেছি, সেখানে আমার একসাথে তারা 4 বছর পর্যন্ত লেখাপড়া করবে। 75% ছাত্র আমার 4 বছর পরে তারা B.Pharm অনার্স নিয়ে বেরিয়ে যাবে, আর 25% ছাত্র, যেটা 19 থেকে 20 জন হয়, তারা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের উপরে তাদের ফার্মাকোভিজিলেন্স থেকে শুরু করে, ফার্মাকোজেনোমিক্স থেকে শুরু করে, জেনেটিক পলিমরফিজম, এপিডিমিওলজি, হোয়াট এভার ইট মে বি। এখন আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। এই যে ফার্মডি, তাহলে এটা করছি কেন আমি? কারণ হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের উপরে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে তখন আমি কি চিন্তা করব? আমার বয়স এখন, অ্যাকচুয়াল বয়স হচ্ছে 63, সার্টিফিকেটে 62। দ্যাট মিনস আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর 3 বছর, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, 3 বছর নর্মালি চাকরি আছে। আমি একটা কথা কিন্তু বলে দিই, আমি 2017 সালে ডিন ইলেকশন করেছিলাম, 1 ভোটে হেরেছিলাম, এবং তারপরের থেকে আমার মানে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে গিয়েছিল যে এই সমস্ত ইয়ের মধ্যে আমাকে কেউ কখনো বলে আর ইলেকশনে দাঁড় করাতে পারে নাই। এবার আমি ডিন হয়েছি এই জুলাই আপরাইজিংয়ের কারণের জন্য, অন্য কোনো কারণে না। সুতরাং আমি সেই জুলাই বিপ্লবের আমার ছাত্রছাত্রীরা যারা প্রাণ দিয়েছে এবং অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য আমি অনেক আমার দোয়া আছে। কারণ কিন্তু আমরা কিন্তু এই বিপ্লবটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি নাই। তাহলে ডিন হিসাবে আমার আরও কিছু চিন্তাভাবনা আছে, সেগুলো আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের সত্যি কথা, যেটা আমাদের শুরুতে বলে গিয়েছেন একজন, যে আমাদের সক্ষমতার বিষয়টা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। এটাতে মনে কষ্ট পাওয়ার কিছু নাই এবং আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই। আমি পরিষ্কারভাবে সবাইকে বলে দিতে চাই, যারা এখানে শিক্ষক আছেন, যারা পাঠদানের সঙ্গে জড়িত আছেন, এবং যারা ছাত্রছাত্রী আছো, ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি আশা করব যে তোমরা মুখস্থ করে ভালো জিপিএ নিয়ে বের হয়ে গেলে এরকম আমি চাই না। আমি চাই তোমরা এক একজন ফিলোসফার হবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফিলোসফার? ফিলোসফি যেমন আমার হচ্ছে, আমি সেলিম রেজা পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। যিনি বাংলায় পিএইচডি করেছেন ওনারটাও ডক্টর অফ ফিলোসফি, যিনি ইংরেজিতে পিএইচডি করেছেন ওনারটাও ডক্টর অফ ফিলোসফি। তার মানে এই ফিলোসফি শব্দটা সব জায়গায় লাগছে, দার্শনিকতা, নান্দনিকতা। ঠিক আছে, তোমরা খুব সংক্ষেপে বলছি, এই যে লেকচার নোটগুলো দেওয়া হয়, স্লাইড দেওয়া হয়, এগুলো বাদ দিয়ে বই পুস্তকের মধ্যে মৌলিক ধারণা, মৌলিক পড়াশোনার মধ্যে ফিরে আসো। যদি তোমরা নিজেদেরকে সমৃদ্ধ না করতে পারো, তোমার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো না হয়, তোমাকে যদি মেন্টালি এবং ফিজিক্যালি বোধ তুমি যদি স্মার্ট না হও, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চিন্তা ভাবনা করতে পারো, ইফ ইউর গিটার ইজ নট টিউনড ইউ ক্যানট প্লে মিউজিক।
সুতরাং ইফ ইউ আর নট ইনফর্মড, তুমি ইনফর্ম না, দুনিয়াদারের খবর রাখতেছো না, তুমি আন্তাজি মান্তাজি ফেসবুকের মধ্যে ঢুইকা টিকটক কইরা টইরা ভোরবেলা টের পাইছো যে তুমি কোন একটা প্যাচের মধ্যে পড়ে যে পড়ে গেছো, এইসব না। তোমাকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রয়োগটা খুব ভালোভাবে করতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, যে আমরা যারা আছি মহান রাব্বুল আলামিন ছাড়া আসলে পৃথিবীতে কেউ কারণ না। সাময়িকভাবে আমরা হয়তো একটা অ্যাসোসিয়েশনের মতো করে থাকি। সো তুমি যদি তোমাকে সমৃদ্ধ করো, তোমার যদি জ্ঞান গরিমায় তোমার দ্যুতি ছড়ায়, তাহলে তোমার মানুষের পিছনে ঘুরতে হবে না, মানুষ তোমার পিছনে এসে ঝাঁকে ঝাঁকে দাঁড়াবে। এই ন্যারেটিভস দিয়ে আমি শুরু করলাম। আমি বললাম যে তাহলে আমাদের উইন উইন সিচুয়েশন কীভাবে তৈরি করব। আমাদের কাউকে শত্রু বললে হবে না। আমি যখন ডিন হলাম, ডিন হওয়ার সুবাদে বিভিন্নভাবে বাংলাদেশের অনেকগুলো কমিটিতে রিপ্রেজেন্ট করার সুবাদের কারণের জন্য আমি একটা অশনি সংকেত দেখলাম যে আমাদের ঔষধ শিল্প সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে, পজিটিভ কিছু কথাবার্তা নাই। আমাদের যে 2026 সালে ট্রিপসটা শুরু হয়ে যাওয়ার ফলশ্রুতিতে আমাদের যে অনেক রকমের সমস্যা হবে সেই বিচারে সেইটা বড় আকারে আমি বলছি না, আমি শুধু ওখান থেকে কি আমাদেরকে শিখতে হবে সেটা বলছি। আমরা তোমরা সবাই জানো যে আমরা এতদিন স্মল কপিক্যাট মলিকুল নিয়ে কাজ করছিলাম, প্যারাসিটামল, অ্যাট্রোভাস্টেটিন অর আইবুপ্রোফেন লাইক দিস, বাট নাও উই আর ডিলিং উইথ বায়ো ফার্মাসিউটিক্যালস, প্রোটিন ড্রাগস, পেপটাইড ড্রাগস, বায়োসিমিলার ড্রাগস, এই সমস্ত বিষয়গুলো। সুতরাং তোমরা ফার্মাসিস্টদেরকে সতর্ক করে দিচ্ছি, এখন থেকে যে ইয়ারেই তুমি পড়ো তোমাকে বায়োটেকনোলজির উপরে আস্তে আস্তে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে পরে একটা দিন তুমি দেখবে যে তুমি কোম্পানি থেকে তোমার যতটুকু বা রিপ্রেজেন্ট ছিল ততটুকু থাকবে না। At the end of the day, the entrepreneurs do understand business. If the entrepreneurs do understand business, why we students, academicians and pharmacists cannot do understand the business? আমার কথা হলো সেইটা। তারা যদি ফ্যাক্টরির মালিকদের যদি তারা উৎপন্ন করছেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি বর্তমানে একেবারে বিরাটভাবে আমি সংগ্রামে নেমেছি, এবং আমি যখন ডিসিসির কমিটিতে থাকি, আমি যখন ক্লিনিক্যাল রিসার্চ কমিটি থেকে রিপ্রেজেন্ট করি, তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি ডাক্তারদেরকে। প্রথম ঝগড়া লেগে গিয়েছিল প্রথম দিন, তারপরে যখন আমার কথার স্টাইল আল্লাহ তাআলা আমাকে যতটুকুই মেধা মননশীলতা দিয়েছেন সেটা দিয়ে যখন কথাবার্তা বলে আমি প্লেসমেন্টটা যুক্তি দিয়ে যখন তাদের কাছে উপস্থাপন করলাম, অনেক ডাক্তার এখন আমার বন্ধু হয়ে গিয়েছে। গতকালকে তারা আমাকে অনকোলজি সোসাইটির একটা সেমিনারের মধ্যে ডিসকাশন হিসেবে ডেকেছে। এই আকরাম সাহেব, যিনি স্বাস্থ্য সুরক্ষা কমিটির একজন সক্রিয় সদস্য, আমি কালবেলাতে আমাকে ডেকেছিল, বিকন ফার্মাসিউটিক্যালস একটা গোল টেবিলের আয়োজন করেছিল, উনি আমার পাশে বসেছিলেন। আমার বক্তব্য শুনে উনি এত বিমোহিত হয়ে গিয়েছিলেন। আমি যখন আমার সিনেট ভবনে আমি 50 থেকে 60টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নিয়ে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার ব্রেইন স্টর্মিং সেশন। আমি একটা কাজ করব, একটা ডাকাত, একটা চোর, সেও যদি কোনো বাড়িতে যা হওয়ার দরকার সেটাকে আমরা করছি কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীরভাবে ভাবতে হবে। আজকে আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, ফার্মেসি কাউন্সিল অলসো ডুইং এ ভেরি গুড জব। আজকে একটা মন্তব্য এখান থেকে আসলো, আমি সেই ব্যাপারে যাব না, খুব কন্ট্রোভার্সি আমার ইচ্ছা নাই। কী কারণে ইচ্ছা নাই? অতীত নিয়ে ঘাটতে আমি পছন্দ করি না। আমি নস্টালজিক, অতীতকে মনে রাখি, কিন্তু আমাদেরকে সামনে আগাতে হবে। সুতরাং যেভাবেই হোক সেটা পলিটিক্যাল, এখন একটা রেস্টের মধ্যে আছে জন্যই পলিটিক্যাল পোলারাইজেশন হচ্ছে না। উই হ্যাভ টু ম্যাটেরিয়ালাইজ দিস টাইম ফ্রেম ইজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আই আন্ডারস্ট্যান্ড। আজকে যে পরিস্থিতিটা ফেভারেবল হবে সেটা কালকে নাও হতে পারে। সুতরাং আমি আরও কিছু যেমন বলছি, যেমন আমি যে বললাম যে ইন্টিগ্রেশন বিটুইন all public and private universities, including the Faculty of Pharmacy, University of Dhaka, is very much required. আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি এখন যেটা করছি সেটা হলো আমার ইন্ডাস্ট্রিদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমাদের তানভীর যে কথাটা বলেছে খুব খারাপ বলে নাই, সে বিষয়টা ঠিক অর্থনৈতিকের বিষয়ের সঙ্গে জড়িত নাই যে আমি বা আমরা কিছু চাইলে কোম্পানি দিবে না কেন, সেটা না। কিন্তু এতদিন ধরে দেখেছি আমরা কোম্পানির কাছে টাকা চেয়েছি, আপনারা আমাদেরকে একটু অনুদান দেন, আমরা একটু ইয়াতে স্টাডি ট্যুরে যাব, ঘোড়ার ডিমের স্টাডি ট্যুর, যেহেতু খালি আনন্দ ফুর্তি করে চলে আসতেছে। আচ্ছা টাকা দেন, আমরা এটা এই করব, পিকনিক করব, নবীনবরণ করব। কোনোদিন কি আমরা ইন্ডাস্ট্রিকে বলেছি আসেন আমরা আপনাদের বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো আমাদের সেল কালচার ল্যাবের মধ্যে সেগুলোকে আমরা নানান রকমের অ্যানালাইসিস করব, আমরা এখন ন্যানো টেকনোলজির উপরে কাজ করব, আমার এই ন্যানো টেকনোলজির ল্যাবটা আপনি তৈরি করে দেন। আমরা কি তাদেরকে সেইভাবে প্লেস করতে পেরেছি?
আমরা চাইতে জানি না, চাইতে পারি না, চাইতে জানার জন্য যে থটস দরকার সেই চিন্তা চেতনাটুকু নিয়ে আমরা কিন্তু সময় ক্ষেপণ করতে চাই না। সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির ডিন হিসেবে যেহেতু আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই, সেটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সক্ষমতাটা তাদের মতো করে অর্জন করবে, বাট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রেশন। আমাকে বহুদিন আগে নাসির শাহরিয়ার জাহিদি ভাই আমাকে বলেছিল হাসতে হাসতে, সেলিম রেজা, ওয়ান ডে ইউ উইল বি বিটেন বাই নাম্বারস, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান ডে উইল বি বিটেন বাই নাম্বারস। ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি স্পেসিফিক্যালি। এখন ঢাকা ইউনিভার্সিটিতে, এখন ইন্ডাস্ট্রিতে গেলে পরে ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা, অন্যরা কিন্তু থেমে নাই। XYZ ABC বহু ইউনিভার্সিটি কিন্তু তাদের যোগ্যতা বলে উঠে আসছে এবং তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু বেশ ভালো করছে। সেই কারণের জন্য আমার থটস থেকে আমি চিন্তা করেছিলাম যে আমাদের যার যা কিছু সুযোগ আছে সেটাকে ডিসিপেট করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমরা প্রফেশনাল মাস্টার্স শুরু করেছিলাম ফার্স্ট ব্যাচটা শেষের দিকে। মাঝখানে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব চিন্তা চেতনার, আমরা তাদের সম্বন্ধে কোনো রিমার্কস না করি, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি, তারা খুব সন্তুষ্ট ছিল না যে এই প্রোগ্রাম চলুক। দেন আমি তাদের সঙ্গে গ্রুপে কথা বললাম, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ফার্মাসি যারা এখানে এসেছে আমার এই প্রথম গ্রুপে, আসলে কি আমরা না ডাটাবেসটাকে ঘাঁটি না, আমরা তথ্য উপাত্ত নিয়ে আগাই না। আমরা যদি এই ইনফরমেশনটা নিয়ে যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে মানুষের কিন্তু কথা বলার সাহস থাকে না। আমি ডাটাবেসটাতে দেখলাম আমার ওখানে যা 45 জন ভর্তি হয়েছে 3 ডিপার্টমেন্টে, 65% তাদের মধ্যে ভালো ভালো ইন্ডাস্ট্রিতে চাকরি করছে। দেন I was been able to make senses যে দেখো আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেশনাল দায়িত্ব হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা যেন অন্যদেরকেও সঙ্গে নিয়ে কাজকর্ম করি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা ব্যক্তির উপরে নির্ভর করে, সমষ্টি পরে। ব্যক্তি যদি নষ্ট হয়ে যায়, ব্যক্তির যদি সদিচ্ছা না থাকে, সমষ্টি তো পরে। সমষ্টিটা তো অনেক অংশে কেউ কিছু মনে করবেন না, এটা তো একটা গ্রাউন্ড ওয়ার্কের মতো। আমি যখন ইউনিভার্সিটিগুলো চালিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি সাউথ ইস্টের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি এশিয়া প্যাসিফিকের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি ডেফোডিল ইউনিভার্সিটির অ্যাডভাইজার ছিলাম। আমার চাইতে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর কার বেশি আছে আমি চ্যালেঞ্জ করতে পারি। মোর দ্যান 10,000 ছাত্র আমার সব জায়গায়, এবং ছাত্রছাত্রীদের যারা আমি ঠিকমতো রাস্তার মধ্যে হাঁটতে পারি না, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, মানে এইরকম অবস্থাটা। তো তাহলে এই যে এত বড় শক্তিটা, আমি জানি সময়ের খুব সংক্ষিপ্ত আছে, আমি যেহেতু একটু চলে যেতে হবে আমাকে, সকাল থেকে বেরিয়েছি, হেলথ সেক্রেটারির সঙ্গে সময় কাটালাম এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে এই বিষয়গুলো আলাপ করেছি, যেটা হয়তো মিনিস্ট্রিতে আমি এতটা সুযোগ পাই না, কিন্তু একেবারে ফ্যামিলি লেভেলে সুযোগটা পাওয়াতে অনেকগুলো কথা তাদেরকে বলা হয়েছে। এবং বলা হয়েছে আপনারা আছেন, আপনি মাত্র আর 6 মাস 8 মাস, কিন্তু এর মধ্যে আপনি কিছু ড্রামাটিক ডিসিশন দিয়ে যান, তাই না? যে আমাদের ফার্মাসিস্টদের যে বলছি আমরা এখন, এই ফার্মাসিস্ট শব্দটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সি গ্রেড ফার্মাসিস্টও তাদেরকে ফার্মাসিস্ট বলে, আমাদেরকেও আমরা ফার্মাসিস্ট বলি। সুতরাং এগুলো নিয়ে বসে আমরা চিন্তা ভাবনা করে ঠিক করব। এরপরে আমাদের সামাজিকভাবে প্রেশার গ্রুপ ক্রিয়েট করার কথা একজন বলল। ইয়েস, আমরা নিশ্চয় ওই অন্য কারোর নাম না নেই, অন্য কোনো গ্রুপের মতো আমরা রাস্তায় নেমে নিশ্চয়ই গাড়ি ভাঙচুর করব না, কিন্তু প্রেশার গ্রুপের কি ধরন হবে? আমি যদি সর্বজান্তা হতাম আর এখানে সব কিছুই বলে দিয়ে যেতাম তাহলে তো দুনিয়ায় সব কিছু হয়ে যেত। আমি শুধু আইডিয়াটা প্রভোগ করে যাচ্ছি যে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে। অ্যাডভাইজার মানে শুধু টুটো জগন্নাথের মতো কাগজে কলম অ্যাডভাইজার না, তারা বসে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে কীভাবে আমরা সামাজিক প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে পারি। পত্রিকায় প্রচুর লিখতে হবে। আমি আসার পরে প্রচুর পরিমাণে লেখালেখি করছি। প্রথম আলো সহ আমার প্রথম লেখাটাই ছিল, যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা থাকবে, ততদিন ফার্মাসিস্টদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমার ফিলিংস থেকে আমি এইটা দিয়েই শুরু করেছিলাম। এরপরে আমার গতকালকেও প্রথম আলোতে আরেকটা লেখা বেরিয়েছে, আপনারা দেখবেন। সেখানে আমি লিখেছি যে আমার ফার্মাসিস্ট ছাত্রছাত্রীরা তারা কিভাবে দেশের এই শিল্পকে সমৃদ্ধ করেছে। তা আমি যখন এরকম সিরিজ অফ লেখা লিখতে থাকবো, আপনারা যেখানে যা পারেন তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে ফার্মাসিস্টদের কি অবদান। শুধু কোভিড-19 ক্ষেত্রে না, ফার্মাসিস্টরা আজকাল যে সমস্ত ডোজেস ফর্ম তৈরি করছে, আমরা আমাদের সক্ষমতাগুলো যদি ইন্ডাস্ট্রির সঙ্গে মিলিয়ে দিতে পারি, আমরা হয়তো
অ্যাভেলেবিলিটির মতো আইএনডি এবং এনডিএ করে নতুন কোনো মলিকুল করতে পারবো না। কিন্তু আপনারা কি জানেন যে অলরেডি বায়োসিমিলারের ছোট ছোট মলিকুলগুলো কিন্তু আমাদের ইয়েগুলো করছে। এই যে আমাদের আরেকটা কথা বলি, এপিআই এর কথা বলছেন, এইখানে হয়েছে কি আমি বলি, অনেক কিছু কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, খালি এইটা না যে ফার্মাসিস্টের এই চাই ওই চাই, এই কথাটা বলার আগে আপনাকে কিন্তু মাইন্ডসেটটা বুঝতে হবে। যারা ইন্ডাস্ট্রির এতে আছেন, বিশেষ করে আমি মালিক পক্ষের কথা বলছি, ফার্মাসিস্টরা যারা চাকরি বাকরি করতে যান, মিশে তাদের সঙ্গে একই মনোভাব পোষণ করেন। এই যে এখন ট্রিপস এটা সেটা নিয়ে একটু চাপের মধ্যে আছে, এখন নানান রকমের কাহিনী আপনি দেখছেন। 2013 সালেও একবার এরকম হয়েছিল, যেই মাত্র 13 সাল থেকে পিছিয়ে ওইটা আবার চলে গেল, 10 বছর পিছিয়ে গেল, কার্যক্রম বন্ধ হয়ে গেল। এই যে দেখেন এপিআই সিনথেসিসের জন্য আমার যতটুকু জানা আছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস অলরেডি কিন্তু কারোর জন্য বসে থাকে নাই, কারণ সরকার মুন্সিগঞ্জ গজারিয়াতে র মেটেরিয়াল তৈরি করার জন্য, এপিআই তৈরি করার জন্য জায়গা দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগে, এর যে সাপোর্ট লাগে, ইলেকট্রিসিটি লাগে, গ্যাস লাগে, সেই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে সাপোর্টেড হয় না, তার জন্য কিন্তু বসে থাকে নাই। যেমন ইনসেপ্টা, তারা কিন্তু মানিকগঞ্জে প্ল্যান তৈরি করেছে, তারা ওয়ান স্টেপ যে $1 মিলিয়ন তারা ওই প্রজেক্টে ব্যয় করেছে সেটা কিন্তু উঠে আসবে। আর ম্যাক্সিমাম মালিকরা চিন্তা ভাবনার মধ্যে কি থাকে, আমার র মেটেরিয়ালের এত সিনথেসিস দরকার কি, আমার যদি ট্রিপস যদি মধ্যম আয়ের কান্ট্রি হিসেবে যদি আমার ট্রিপসের রুলসের মধ্যে আমি পড়ে যাই, সারা পৃথিবীতে 4-5% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, আর বাকি 95% হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট। আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছি এবং পোস্টডক করেছি ইংল্যান্ডের কিংস কলেজ থেকে, তখন আমি ওখানে কমিউনিটি ফার্মেসি নিজে দেখেছি। সুতরাং আসেন আমরা বসি। গতকালকে কানাডা থেকে মল্লিক আমাদের ছোট ভাই একটা জবের ব্যাপারে একটা অনলাইন বড় প্ল্যাটফর্মে বেশ আলোচনা ইত্যাদি হয়েছে। তো ইন রিয়েল সেন্সে যে এই যে স্যালারি প্রোটেকশনের ব্যাপারগুলো, যে একটা ড্রাইভারের বেতন 20,000ও নাই, এখন বেশি হয়ে গেছে, কিন্তু একজন আমাদের এই যে ফার্মাসিস্ট যখন তাকে 8,000 বেতন দেওয়া হচ্ছে বা না হচ্ছে, তাহলে আমরা কি চিন্তা ভাবনা থাকবে আমাদের? আমরা কি সেটা মেনে নেব? আমরা কি ওই যে 8,000 টাকা বেতন করছে তাকে কি আমরা কোনোভাবে বাধ্য করতে পারি? কি করতে পারি না পারি? আমি কোনো এক্সট্রিম কথাবার্তা আমার মুখ দিয়ে আমি বলছি না, কিন্তু আমি যে ইন্ডিকেশনটা দিচ্ছি যে আমাদেরকে যদি আন্দোলন সংগ্রাম আরও 50টা গ্রুপকে অ্যানালাইসিস করে শিখতে হয়, শিখতে হবে। আমাদের যদি ফার্মেসি পড়তে পড়তে এতই হাঁপিয়ে গিয়েছি, এত পড়াশোনা করে ফেলেছি, কিন্তু আমাদের জায়গা মতো লোকগুলো আমরা দিতে পারি নাই। হেলথে আছে আমাদের ওই যে মোজাম্মেল আছে এবং আরও 2-1 আছে, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে আমাদেরকে কিন্তু ধরতে হবে। আর একটা মোটামুটি আমি কাভার করেছি, সুতরাং আমি এখন সামারাইজ করব 2 মিনিটের মধ্যে। আমি বক্তব্যটা এক্সটেম্পোর দিলাম। আমার 1977 সালে আমার প্রথম জীবনের বক্তব্য ছিল ক্যাডেট কলেজের এক্সটেম্পোর স্পিচ, এবং 6 জনের মধ্যে এত খারাপ বক্তব্য দিয়েছিলাম যে স্মরণকালের সর্বনিম্ন নাম্বার পেয়ে 6th হয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দি টার্নিং পয়েন্ট ইন 1977। সুতরাং আমি সবাইকে বলবো, প্লিজ লেটাস আমরা বসি, আমরা ভাবি আমাদের কোন কোন জায়গাগুলোর সমস্যা আছে এবং কিভাবে আমরা, আমাদের স্ট্রেংথ কিন্তু একেবারে কম না এখন, আমাদের স্ট্রেংথের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের ছাত্রছাত্রী আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, সমস্ত কিছু আছে, এবং ডাক্তারদেরকেও আমাদের সম্পৃক্ত করতে হবে। আমার এখানে আগামীকালকে রোববার নাকি কালকে, হ্যাঁ কালকে পরশুদিন রোববার আমি সিরিজ অফ কাজ করছি, আমার কোনো রেস্ট নাই। আমি গতকালকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে করেছি এবং বিফিটিং ম্যানারে করা হয়েছে, এবং ওই যে বললাম নভিস্তা ফার্মা এসেছিল, তারা আমাদেরকে হেলথ রিলেটেড সহযোগিতা করেছে। আমাদের ছাত্রীরা প্রচুর পরিমাণে, তাদের অনেক কথা আছে, অনেক বিষয় আছে, তারা সেই কনসালটেন্সিগুলো বা এরকম। তো আমি যেটা বলতে চাচ্ছি, আগামী রোববারে যেমন আমি সীমিত আকারে শুরু করেছি, কিন্তু স্যার ওয়াল্টার বডমেয়ার, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর, উনি আমাদের ওখানে আসবেন, এবং উনি তার বক্তব্যের পরে আমি কিন্তু কি চিন্তা করছি খেয়াল করেন, আমার তারপরে ডিসকাসেন্ট হিসেবে থাকবে প্রফেসর আজাদ চৌধুরী, তারপরে ডিসকাশন হিসেবে থাকবে 8-10টা কোম্পানির যারা অনকোলজির সঙ্গে এক্সপার্ট জড়িত আছে তারা, এবং আমার ডিসকাসেন্ট হিসেবে থাকবে 3 জন ডাক্তার, তার মধ্যে আকরাম সাহেবও থাকবেন। সো ইন দিস ওয়ে আমাদের শুধু যে কথাটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে, যে আমরা ওই কথার কোনো মূল্য নাই, যে আমরা আমাদের মধ্যেই সমস্ত কিছু রাখলাম, অনেক ভালো ভালো কথা বললাম, জোসের কথা বললাম, এই করব সেই করব,
এইতে কোনো লাভ নাই। লাভ হচ্ছে সেখানে আমাদের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, যেভাবে করে আমাদের সেখানে ডাক্তাররাও থাকবে, আমার যারা স্টেক হোল্ডার থাকবে তাদেরকে আস্তে 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 আমাদের সেই আমলে নিয়ে আসতে হবে। আমরা যখন সেক্রেটারিয়েটে যে সমস্ত কিছু একটা বিষয় বুঝিয়ে নিয়ে আসতেছি, তখন ডাক্তারদের একটা প্রেশার গ্রুপ যে কিন্তু একেবারে গণেশ উল্টানোর মতো দাবার গুটি উল্টাই দিতেছে। তো আমাদের এই যে এত সক্ষমতার কথা বলছি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায়, আমরা কি কোনো সময়ে কোনো একটা হুমকি দামকির মুখে তাদেরকে ফেলতে পেরেছি? সমস্ত ফার্মাসিস্টরা যদি কিচ্ছু না একদিনের যদি প্রোডাকশন বন্ধ করে দেয়, তাহলে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো বসে শেষ হয়ে যাবে। সুতরাং লিডারশিপ যদি করতে হয়, আমি স্পষ্ট বলে দিলাম, এ লিডার শুড বি ইনডিফারেন্ট, এ লিডার মাস্ট নট বি পপুলার। এবং একজন লিডারকে কেউ বেশি সময় ধরে তাকে পছন্দ করবে না। যেদিন আমাদের সেই লিডারশিপ তৈরি হবে, যেদিন আমরা সবাই ফিল করব এটা একটা পেশা, এবং এটাকে আমরা যখন ফিল করব যে এইটার প্রপার রিপ্রেজেন্টেশন হওয়ার দরকার, সেই জন্য আমি বলবো যে একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের মতো করা যেতে পারে। এবং মূল জায়গায় টার্গেট করার আগে 3টা 4টা 5টা 6টা ব্রেন স্টর্মিং সেশন হবে। আমার ফ্যাকাল্টি অফ ফার্মেসির একটা সুন্দর কনফারেন্স রুম আছে, আছে। আমি কিন্তু আমার জেস্টারটা দিয়েছি, আমি কিন্তু তানভীরদেরকে সেই ব্রেন স্টর্মিং সেশনে দাওয়াত করেছি। আমি অল্প হলেও 5-10 জনের রিপ্রেজেন্টেশন কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রি একাডেমিতে আস্তে আস্তে আমি জিনিসগুলো বাড়াবো। সুতরাং আমাদের তরফ থেকে যা কিছু বলার আমি বলে দিলাম, অন্যদের তরফ থেকে, সবার তরফ থেকে। এখানে আমাদের অন্যদের এরকম নয়, আমাদের বলতে আমি ঢাকা ইউনিভার্সিটির ডিন হিসাবে আমি অনেক কথা বলে দিলাম, কারণ আমাকে যেহেতু ওই পজিশনের কারণের জন্য বাংলাদেশের পুরো পিকচারটাই আসলে আমাকে দেখতে হয়। সুতরাং আমাদের সক্ষমতার জায়গায় এখনও অনেক আছে। এই জিনিসগুলোকে কিভাবে আমরা ইম্পর্টেন্স করব, এবং কিভাবে আমাদের অ্যাবসেন্স আছে না, সামনের উপরে থাকলে খেয়াল করে দেখবেন, বেশি ইভেন ভালোবাসার ক্ষেত্রেও সারাদিন যদি ওই SMS এর মধ্যে তুমি কেমন আছো, আমি ভালো আছি, করতে গেলে কিন্তু মহব্বত থাকে না। মহব্বত থাকে কখন? ওই যে সেই আগেকার আমলে আপনি দেখবেন, একটু বিদেশে গিয়েছে, কাপুরের ইয়েতে নকশা তুলে একটা পাখি আঁকিয়েছে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। তো সুতরাং আমাদের এই যে আমরা যে একটা কিছু সেই প্রয়োজনীয়তাটা যদি আমরা বুঝাইতে পারি, তখন আমাদের ইনশাল্লাহ হবে। সো আমি এই বলে এখানে শেষ করছি। আয়োজকদেরকে আবার ধন্যবাদ। আমাকে একটু যেতে হবে আজকে, আমি সকাল থেকে বেরিয়েছি, ইউনিভার্সিটিতেও কাজ আছে, ইনফ্যাক্ট আমার মাস্টার ডিগ্রি ক্লাস আছে। আমি একাডেমিশিয়ান হিসেবে টিচারদেরকে ট্রেনারদেরকে যে মেসেজ দিতে চাই, প্রোডাকশনের পার্সনকে মেসেজ দিতে চাই যে আপনাদের পার্সোনালিটি হচ্ছে, টিচার হিসেবে আমার পার্সোনালিটি হচ্ছে আমার ক্লাস ঠিকমতো নিতে হবে, রিসার্চ ঠিকমতো করতে হবে, ছাত্রছাত্রীকে আমার ঠিকমতো পড়াতে হবে, তবেই তারা আমাদেরকে সম্মান করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।